বাসর ঘরে বউ রেখে স্বামী যখন অন্য মেয়ের শরীরের খিদা মেটাতে ব্যস্ত, তখন আসলে বোঝা যায় দুনিয়াটা ঠিক কতটা কঠিন। আমি আদ্রিতা। বাবা মার ইচ্ছেতে পারিবারিকভাবে রাকিবের সাথে বিয়েটা হয়েছে, কিন্তু আমি দেখতে শ্যাম হওয়ায় রাকিব আমাকে বউ হিসাবে মেনে নিতে পারছে না। রাকিব বলল, ছি, তোকে দেখলেই আমার ঘৃণা আসে। এরকমই আমার বউ হওয়ার যোগ্যতা রাখে? আজকে ফার্স্ট নাইটটাই নষ্ট করে দিল। আদ্রিতা বলল, আপনি তো দেখে শুনে আমাকে বিয়ে করেছেন। রাকিব বলল, আমার মায়ের পছন্দে তোকে বিয়ে করা আমার মায়ের চয়েস যে এত খারাপ কে জানে। আমি তো এই রাতটা এমনিতেই নষ্ট করব না, এনজয় করব। তোর সামনে আজ তুই শুধু বসে বসে দেখবি, একটা কথা বললে এর ফল কতটা খারাপ হবে বুঝতে পারবি। আদ্রিতা বলল, কালো শ্যাম মেয়ে আসলে গল্পতেই সুন্দর, বাস্তবে তাদের কেউ মন থেকে ভালোবাসে না। কথাগুলো শেষ করে উনি কাকে যেন ফোন করলো। ফোন করার কিছুক্ষণ পর একটা মেয়ে রুমে আসলো। আমার চোখের সামনে দুজনের শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে এরকম নোংরা দৃশ্য দেখা লাগবে, তাও এই রাতে কখনো চিন্তা করিনি। এই রাত নিয়ে কত কল্পনা ছিল, কত না স্বপ্ন দেখতাম, শেষে কিনা কপালে চরিত্রহীন স্বামী জুটল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। বাবা মার উপর খুব রাগ হচ্ছে, তাদের জন্যই আমার এই অবস্থা। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। চোখ পড়ল বিছানায় তাদের দুজনের নগ্ন শরীরের উপর। যে স্বামী নিজের বউকে রেখে বাসর ঘরে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়, আর যাই হোক সে কখনো স্বামী হওয়ার অধিকার রাখে না। এখন চাইলেও আমি কিছু করতে পারবো না, কারণ আমার বাবার তেমন কিছু নেই যে আমি যাওয়ার পর অন্যখানে বিয়ে দিবে। রুম থেকে বের হয়ে শাড়ি বদলে অন্য শাড়ি পরে পাশের রুমে নামাজ পড়ে নাস্তা বানাতে গেলাম। নাস্তা বানানো শেষে দেখলাম শ্বশুর শাশুড়ি দুজনে টেবিলে বসে আছেন। এমনও তো অবস্থায় দেখলাম উনিও নিচে নামতেছেন। খাবার টেবিলে খাবার দেওয়ার পর উনি যখন খাবার মুখে নিলেন, অমনি সাথে সাথে খুব জোরে আমার গালে একটা থাপ্পড় দিলেন। রাকিব বলল, এটা মানুষের খাবার? জানোয়ারও খায় না এসব খাবার, বলে উঠে চলে আসলাম। শাশুড়ি বলল, কিছু মনে করিস না মা, ও এমনই। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। নিজেকে সামলে আমি রান্নাঘরে চলে গেলাম। এরপর থেকে আমার উপর অত্যাচার শুরু হলো। রাতে নেশা করে এসে আমাকে মারধর করা শুরু করত। একটা সময় তার আমাকে মারধর করা নেশা পরিণত হয়েছিল। এমন কোনো রাত ছিল না যে রাতে মারত না, প্যান্টের বেল্ট খুলে গরু ছাগলের মতো পেটাতো। আমি আর সহ্য করতে পারছি না, পুরো পিঠে শুধু মারের দাগ ছাড়া কিছু নেই। আজ বিয়ের 25 দিন, হয়তো আর কিছুদিন গেলে মার খেয়ে মরে যাওয়া লাগবে। শাশুড়ি বলল, বৌমা, তোমাকে কতবার বলেছি বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো, তুমি তো কথাই শোনো না। যৌতুকের টাকা বাবা সব কিছু বিক্রি করে দিয়েছেন, এখন তাদের আরও টাকার দাবি। এরপর শ্বশুর শাশুড়ি অত্যাচার শুরু হলো। একটা সময় যাওয়ার পর তারাও আমাকে মারধর করা শুরু করলো। এমন কোনো দিন যায়নি যেদিন আমার ভাতের প্লেটে চোখের পানি পড়েনি। সে রোজ রাতে মেয়ে নিয়ে আসে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর আমাকে রুমের বাইরে বের করে দেয়। এরপর আমার জায়গা হলো রান্নাঘরে। আমাকে তাদের কাজের বুয়া বানিয়ে ফেলেছে। একটু লবণ কম হলেও মারে, একটু বেশি হলেও মারে। আমি যেটাই করি সেটাতেই ভুল ধরে। একটা সময় নিজেকে পাগল মনে হওয়া শুরু করছিল। একটা সময় তাদের অত্যাচার এতটাই বেড়ে গেল যে রাতে ঘুমোতেও পারতাম না। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে এটাই চাইতাম, এই জীবন থেকে মুক্তি চাই। রাকিব বলল, মা, এই মেয়েকে দিয়ে আমার হবে না, আমি আরেকটা বিয়ে করব। শাশুড়ি বলল, আচ্ছা, কাউকে পছন্দ হলে বলিস, আমি কথা বলবো। রাকিব বলল, আচ্ছা। আমি রুম পরিষ্কার করার সময় এসব শুনতে পেলাম। রুম পরিষ্কার শেষে তাদের সবারই কাপড় ধুয়ে শুকাতে দিলাম। তারপর রান্না শেষে সবাইকে খাইয়ে আমার কপালে জুটল মাছের কাটা আর ঝোল। দিনে 2 বার খাবার জুটত, এটাই অনেক ছিল। সেদিন রাতে হঠাৎ শরীরে প্রচণ্ড জ্বর আসলো। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ঠান্ডায় শরীর কাঁপছে। রান্নাঘরে শুয়ে শরীরের ব্যথায় কাতরাচ্ছি, তারা দেখেও না দেখার ভান করে আছে। হঠাৎ শরীরটা ভারী হয়ে আসতেছে, চোখ ঝাপসা হয়ে আসছে। এমন তো অবস্থায় সে রান্নাঘরে এসে, এই চাকরানি উঠ আর আমার জন্য মাছের স্যুপ বানাই দে, তাড়াতাড়ি বলে চলে গেল। আমি উঠে বসার মতো অবস্থায় নেই। রাকিব বলল, 1 ঘন্টা হয়ে গেল এখনও খাবার নেই, মাথাটা গরম হয়ে গেল। রান্নাঘরে যেয়ে দেখলাম সে আরাম করে ঘুমাচ্ছে। মাথাটা নষ্ট হয়ে গেল।
কল থেকে এক গ্লাস পানি নিয়ে তার মুখে ছুঁড়ে মারতে দেখলাম নড়ে চড়ে উঠল। রাকিব বলল, এই চাকরানি উঠ। চিৎকার শুনে বাবা মা দুজনে চলে আসছে। রাগ কন্ট্রোল করতে না পেরে বেলটা খুলে কয়েকটা দেওয়ার পর মা বলল, মা কি করছিস, মরে টরে গেল নাকি? রাকিব বলল, মরে যাক, তাতে আমার কি, এসব গরিবের মরে গেলে কিছু যায় আসে না। রান্নাঘরের মেঝে থেকে তুলে মা বলল, কি করতেছে সেসব? রাকিব বলল, বাসা থেকে বের করে দিচ্ছি। বলে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে ফেলে দেওয়ার সময় রাস্তার গাছে লেগে মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। হয়তো এতক্ষণে মরে গেছে। মা বলল, কি করলি মেয়েটাকে? রাকিব বলল, রাস্তায় ফেলে দিয়ে এসেছি, এতক্ষণে হয়তো মরে পড়ে আছে। বলেই ঘরে চলে আসলাম। সাইদ বলল, কাজ শেষ করে আসতে আজকে একটু দেরি হয়ে গেল। আমি আবু সাইদ সরকার একটা গার্মেন্টসে ম্যানেজার পোস্টে আছি। যা বেতন পাই তা দিয়ে ভালোভাবে আমাদের সংসারটা চলে যায়। হঠাৎ এত রাতে বৃষ্টি আসবে জানলে ছাতাটা নিয়ে আসতাম। আসলে আমার সচরাচর এমন রাত হয়। এখন রাত 11:22। ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোয় আবছা আবছা করে দেখতে পাচ্ছি কেউ একজন রাস্তায় পড়ে আছে। ভয়ও করছে, আবার মনও মানছে না। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে, হয়তো অ্যাক্সিডেন্ট করছে। এখন আমি কি করব কিছু তো বুঝতে পারছি না। পুলিশ কেস যদি হয়, তবুও এমন অবস্থা দেখে তো চুপ থাকা যায় না। এখান থেকে বাড়ি আমার কাছেই, তাই কলি করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কেস হতে পারে। বাসায় আসতেই মা বলল, কাকে নিয়ে আসছিস তুই? সাইদ বলল, পরে বলছি, আগে তুমি ভেতরে তো যাইতে দাও। ভেতরে নিয়ে গিয়ে মেয়েটাকে শুয়ে দিয়ে ফার্স্ট বক্সটা এনে মাথায় ব্যান্ডেজ করে দিয়ে, মা তুমি ওর কাপড়গুলো বদলে তোমার একটা শাড়ি পরিয়ে দাও। মা বলছে, আচ্ছা তুই বাইরে যা। মেয়েটার শাড়িটা খুলতে পুরো পিঠে শুধু মায়ের দাগ ছাড়া কিছু নেই। তার উপর তখনই অবাক হলাম যখন ব্লাউজটা খুলতে দেখতে পেলাম শরীরের এমন কোনো অংশ বাদ নেই যেখানে মায়ের দাগ নেই। নিশ্চয়ই কোনো মানুষরূপী জানোয়ার এমন করেছে। মানুষ এমনটা কিভাবে করতে পারে? শাড়িটা বদলে দিয়ে বাইরে এসে মা বলল, শোন এদিকে। আমি বললাম, হ্যাঁ বলো। মা বলল, এই মেয়েটাকে কোথায় পেয়েছিস, সত্যি করে বল আমাকে। সাইদ বলল, মা আমি অফিস থেকে ফিরছিলাম, তখন এই মেয়েটাকে, তারপর মাকে সব কিছু খুলে বললাম। মা বলল, ও আচ্ছা, নিয়ে এসে ভালো করেছিস, মেয়েটা হয়তো কোনো জানোয়ারের হাত থেকে রক্ষা পেয়েছে। সাইদ বলল, কেন? মা বলল, মেয়েটা পুরো শরীরে ক্ষত ছাড়া কিচ্ছু নেই। এত নির্যাতন একদিনের হতে পারে না। সাইদ বলল, কে জানে, মেয়েটা সুস্থ হলে বোঝা যাবে। 4 ঘন্টা পর 3:45 আদ্রিতার হঠাৎ জ্ঞান ফিরে আসলো। চোখ খুলতেই চারদিকটা নতুন নতুন মনে হচ্ছে। হাত দিয়ে আশেপাশেরটা নেড়ে দেখলাম এটা তো বিছানা, কিন্তু আমি কোথায়? সাইদ বলল, হঠাৎ মেয়েটা নড়ে চড়ে উঠল। আপনার জ্ঞান ফিরে এসেছে, যাক চিন্তা মুক্ত হলাম। আদ্রিতা বলল, কে আপনি, আর আমি এখানে কেমনি? সব কিছু এলোমেলো মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন। বিছানা থেকে উঠে বসতে চাচ্ছিলাম, কিন্তু ওঠার মতো শক্তিটুকু নেই। সাইদ বলল, আপনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলেন, আমি আপনাকে আমার বাসায় নিয়ে এসেছি। আদ্রিতা বলল, হঠাৎ মনে হলো শাড়িটা তো আমার না। সাইদ বলল, ভয় পায়েন না, আমার মা আপনার শাড়িটা চেঞ্জ করে দিয়েছে। আদ্রিতা বলল, মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি রাস্তায় কেমনে? সাইদ বলল, আপনার শরীর দুর্বল, আপনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, আপনি রেস্ট নেন। আমি মাথায় হাত দিতে দেখলাম মাথায় ব্যান্ডেজ করা। আমার সাথে কি হয়েছিল আমি কিছু বলতে পারছি না। সাইদ বলল, মেয়েটার রুমের লাইটটা অফ করে রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে হঠাৎ এই মেয়েটার ছবি চোখে ভেসে উঠছে। কি হচ্ছে এটা আমার? মেয়েটা দেখতে উজ্জ্বল শ্যামলা, কিন্তু মেয়েটার চেহারায় একটা মায়া কাজ করে। পুরো রাত ঘুমাতে পারলাম না। চোখ বন্ধ করলে মেয়েটার ছবি চোখে ভেসে ওঠে। সকালে উঠে আমি অফিসে চলে আসলাম। সকালবেলা একজন ভদ্রমহিলা প্লেটে নাস্তা নিয়ে আসলো। ভদ্রমহিলা জিজ্ঞেস করলো, কী নাম মা তোমার? আদ্রিতা বলল, আমার নাম আদ্রিতা। ভদ্রমহিলা বলল, ও আচ্ছা, খুব সুন্দর নাম, এই নামটা আমার ছেলের অনেক পছন্দের। নাস্তাটা খেয়ে নাও।
এখন শরীর কেমন আছে? আদ্রিতা বলল, কিছুটা ভালো। ভদ্রমহিলা বলল, কাল তো ভীষণ জ্বর ছিল শরীরে, এখন কি জ্বর কমছে? আদ্রিতা বলল, না, এখন সুস্থ আছি। ভদ্রমহিলা বলল, তুমি নিজে খেতে পারবে নাকি খাইয়ে দেব? আদ্রিতা বলল, নিজে পারবো। পৃথিবীতে এখনও ভালো মানুষ বেঁচে আছে, এখানে না আসলে বুঝতে পারতাম না। নাস্তাটা খেয়ে ভদ্রমহিলা, তুমি রেস্ট করো, আমি পরে আসতেছি বলে চলে গেল। আদ্রিতা রুমে শুয়ে থাকতে কেমন জানি লাগতেছে। বিছানা থেকে উঠে বাইরে গিয়ে দেখলাম ভদ্রমহিলা টিফিন বক্সে ভাত তুলছেন। আমাকে দেখে আদ্রিতা বলে উঠল, না মানে এমনি, ভালো লাগছিল না একলা তাই। ভদ্রমহিলা বলল, ও আচ্ছা, আমার ছেলের জন্য খাবার দিচ্ছি, ও আবার বাইরের খাবার খেতে পারে না। আদ্রিতা বলল, ও। ভদ্রমহিলা বলল, বসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? আদ্রিতা বলল, না থাক, মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তবুও বলেই ফেললাম, আপনারা কি দুজনে এত বড় বাসা থাকেন? ভদ্রমহিলা বলল, আমি আর আমার ছেলে, ওর বাবা ওর জন্মের কিছুদিন পরে মারা গেছেন। আদ্রিতা বলল, ও, আমি বলতে চাচ্ছিলাম যে আমি চলে যেতে চাচ্ছি। ভদ্রমহিলা বলল, সে কি, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবা না। এভাবে কয়েকটা দিন কেটে গেল। মেয়েটার সাথে থাকতে থাকতে মেয়েটার প্রতি একটা মায়া জন্মে গেছে। এরকম একটা মেয়ের সাথে মানুষ এমনটা কেমনে করতে পারে, তাই আজ হঠাৎ মুখ ফসকে বলেই ফেললাম ওই দাগগুলোর কথা। তখনই আদ্রিতা কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বললাম। বলা শেষে দেখলাম ওনার চোখেও পানি। তুমি এত অত্যাচার কেন সহ্য করেছিলে? ওই জানোয়ারটা দিনের পর দিন তোমাকে টর্চার করছিল আর তুমি মুখ বুজে সহ্য করছিলে? এছাড়া আমার কি আর করার ছিল? যাওয়ার মতো কোনো জায়গা নেই, ওসব অত্যাচার সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছিল। আজ সত্যি আমার মন থেকে বলছি, আপনাদের ছেড়ে আমার যাওয়ার ইচ্ছে করছে না। অন্যদিকে রাকিবের মা, সব শেষ, আমাদের ব্যবসা ডুবে গেছে, সাথে এই বাড়িটাও চলে গেছে, আরও 50 লাখ টাকা মানুষ পাবে। কাঁদতে কাঁদতে বলল। রাকিব বলল, কি বলছো বাবা, তুমি এসব, এখন আমাদের কি হবে? রাকিবের বাবা বলল, জানি না, তুই এবার কিছু একটা কর, এতদিন তো বাপের টাকায় ফুর্তি করলি। রাকিবের মা বলল, এত টাকা কোথায় পাবো আমরা? রাকিবের বাবা বলল, তাও জানি না। রাকিব, বাবা, এবার তুই কিছু একটা করে সংসারের হালটা ধরতো, তোর বাপ হয়ে এটাই তোর কাছে শেষ চাওয়া। এভাবে আর কতদিন চলবে? এখন তো আমাদের কাছে খাওয়ার মতো টাকাও নেই, পথে বসা ছাড়া উপায় নেই। সাইদ বলল, হঠাৎ আজ স্যার আমাকে ডেকেছেন, যার এই গার্মেন্টসটা। সাইদ বলল, স্যার আসতে পারি? স্যার বলল, আসো। ভেতরে আসতে দেখলাম স্যারের আরও বাকি 4টা গার্মেন্টসের ম্যানেজারগুলোও আসছে। স্যার হাতে একটা 8 লাখ টাকার চেক দিয়ে সবাইকে বলল, এই মাসের কর্মচারীদের বেতন দিতে টাকা শর্ট লাগলে উনি পরে দিবে। আমি চেক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই মা বলল, কি রে, শুয়ে আছিস কেন? আমি বললাম, ভালো লাগতেছে না, শরীরটা কেমন করছে। আদ্রিতা বলল, আমি হাত পাগুলো চেপে দিব? সাইদ বলল, না, লাগবে না। বলার পরেও দেখলাম মেয়েটা চাপতেছে। আদ্রিতা বলল, আপনারা এতদিন আমাকে আপনাদের এখানে থাকতে দিলেন, এত ভালো খাওয়ালেন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এটা তার কাছে কিছু না। সাইদ বলল, ছি, আমি যা করছি মন থেকেই, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন ব্যাংকে যাওয়ার সময় দেখলাম এটা 8 কোটি টাকার চেক, কিন্তু স্যার তো 8 লাখ দেওয়ার কথা ছিল, হয়তো ভুলে লিখে ফেলেছেন। স্যারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আমি ব্যাংকে না গিয়ে স্যারের কাছে গিয়ে বললাম, স্যার, আমাকে আপনি 8 কোটি টাকার চেক দিয়েছেন। স্যার বলল, কই দেখি। ও, সত্যিই তো। আচ্ছা, তুমি একটু পর আসো। সাইদ বলল, আচ্ছা স্যার। কিছুক্ষণ পর স্যার ফোন করলেন। আমি ওনার রুমে যেতে দেখলাম কালকে সবাই আসছে। স্যার বলল, বসো। আমি বললাম, জি। বসতেই স্যার বলল, আসলে আমি ইচ্ছে করেই সবার চেকে 8 লাখ লিখে 8 কোটি লিখেছিলাম আপনাদের পরীক্ষা করার জন্য। আপনারা সবাই ফেল করেছেন পরীক্ষায়, একমাত্র সাইদ বাদে। সে একমাত্র ব্যক্তি যে এত টাকা পেয়েও তার প্রতি কোনো লোভ নেই। আসলে আমি দুবাইয়ে সেটেল হচ্ছি, তাই একজন ভরসা করার মতো একজনকে খুঁজছিলাম, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার ভিতর কোনো লোভ নেই। আমি তাকে পেয়ে গেছি। সাইদ, তুমি আজ থেকে আমার সব গার্মেন্টসগুলো দেখাশোনা করবে।
আমার জায়গায় তুমি বসবে। আজ থেকে আমার 5টা গার্মেন্টসই তোমার। সাইদ বলল, আমি কি শুনছি এসব? বিশ্বাস করতে পারছি না স্যার, স্বপ্ন মনে হচ্ছিল। সব কিছু? স্যার বলল, তুমি আজ থেকে এই গার্মেন্টসের মালিক। এরপর আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে হাতে গাড়ির চাবিটা তুলে দিলেন। স্যার ওনার চেয়ারে বসিয়ে দিয়ে হাতে গাড়ির চাবি দিয়ে বলল, নিচে গাড়িসহ ড্রাইভার আছে, আজ থেকে প্রাইভেট কারে অফিসে আসবা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি চাইলে সব পারেন। এত খুশির খবর মাকে সামনাসামনি দিব। সাইদ, আজকে রাকিব নামের একজন আসবে, যদি ছেলেটাকে ভালো লাগে তাহলে তোমার পোস্ট নিয়ে নিয়োগ দিবা। আচ্ছা স্যার। একটা গার্মেন্টসে যাচ্ছি, বাবার বন্ধুর গার্মেন্টসে ম্যানেজার পোস্টে নাকি একজন নিবে, রাকিব বলল। সাইদ বলল, রুমে বসেছিলাম এমন সময়। রাকিব বলল, স্যার আসতে পারি? সাইদ, আসো। রাকিব, ভেতরে আসি। সাইদ, দেখি কাগজপত্র। রাকিব, এই নেন স্যার। সাইদ, কাগজ দেখে ভালোই পারবেন তো কাজ সামলাতে? আমার কিন্তু ফাঁকিবাজি মানুষ পছন্দ না। রাকিব বলল, পারবো স্যার, আমার এই চাকরিটা খুব দরকার। আমার পুরো পরিবার না হলে পথে বসে যাবে স্যার। সাইদ বলল, বুঝলাম। যদি কোনো কারণে মনে হয় আপনি এই পোস্টের জন্য সঠিক নন তাহলে কিন্তু বাদ পড়বেন। রাকিব বলল, আচ্ছা স্যার। অন্যদিকে ভদ্রমহিলা বলল, আদ্রিতা, আমি একটা কথা বলবো, তুমি রাখবে? আদ্রিতা বলল, বলেন, আমি আমার জীবন দিয়েই হলেও রাখবো। ভদ্রমহিলা বলল, আমি পুরো রাত ভাবছি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। আদ্রিতা বলল, কি বলছেন আপনি এসব? ভদ্রমহিলা বলল, যা বলছি ভেবেচিন্তে বলছি। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। আদ্রিতা বলল, আপনার পছন্দ হলেই তো হবে না, আমাকে কখনো আপনার ছেলের পছন্দ হবে না, কারণ উনি আমার থেকে কত ভালো মেয়ে ডিজার্ভ করেন বলে বোঝানোর মতো না। ভদ্রমহিলা বলল, আমার ছেলেকে আমি চিনি, ও কখনো আমার কথার উপর কথা বলবে না। আর তুমি এই বাড়িতে আসার পর মনে হচ্ছে আমার পরিবারের লোকে এসেছে। সব কিছু এত সুন্দর চলছে, আর সব কিছুতে কেমন জানি সৌন্দর্য বেড়ে যাচ্ছে। এমন সময় একটা নতুন গাড়ি বাড়ির সামনে এসে থামলো। তখনই গাড়ি থেকে দেখলাম সাইদ বের হয়ে আসলো। মা বলল, তুই গাড়ি কিনলি নাকি? সাইদ, না। মা বলল, তাহলে? সাইদ বলল, মা, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি আর ম্যানেজার নেই, আমি এখন 5টা গার্মেন্টসের মালিক। আর মাকে সব কিছু খুলে বললাম। মা বলল, সত্যি? সাইদ বলল, মা বলল, যাক, এই একটা সুন্দর দিনে তাহলে শুভ কাজটা সেরে নেওয়া যাক। সাইদ বলল, কিসের শুভ কাজ? মা কথাটি বলতে যাবে এমন সময় আদ্রিতা হঠাৎ করে কিছু বলতে যেও বলতে পারল না। ঠিক এমনি সময় মা বলে উঠল, তাহলে শুভ কাজে দেরি কিসের? এই দিনেই শুভ কাজটাই সেরে ফেলি। সাইদ বলল, শুভ কাজ? সেটা আবার কিসের? মা বলল, আমি কাল সারা রাত ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন তুই হ্যাঁ বললেই হয়। সাইদ বলল, বুঝলাম, কিন্তু সেটা কি? মা বলল, আসলে তুই তো আদ্রিতার বিষয়টা জানিস, ওর অতীত সম্পর্কিত সব কিছু জানিস। সাইদ বলল, মা বলল, আমি ওর সাথে তোর বিয়ে দিব। সাইদ বলল, কি বলছো তুমি এসব? এটা কখনো সম্ভব? মা বলল, সম্ভব না কেন? আমার আদ্রিতাকে খুব ভালো লেগেছে। সাইদ বলল, আমারও তো ভালোই লাগে, তাও একটু ঢং না করলে কেমন দেখায় না? মনে মনে বলল, আমি ভেবে চিনতে দেখি। মা বলল, বিয়ের পর ওসব ভেবে চিনতে দেখিস। সাইদ বলল, কি আর করার, যেহেতু ভালোই লাগে, আর এমন একটা মেয়ে বিয়ে করলে আল্লাহ তাআলাও খুশি হবেন। কি আর বলবো। বিকালে মা আমাদের কিছু আত্মীয় স্বজন আর আমার বন্ধুবান্ধবকে ইনভাইট করলো। তারপর ঘরোয়াভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে যেয়ে শুয়েছিলাম। ঠিক তখনই মা বললেন, কী রে, তুই এ সময় শুয়ে আছিস কেন? সাইদ বলল, শুয়ে থাকলে কি হবে? মা বলল, তোর না কিছুক্ষণ আগে বিয়ে হলো, তা বউ বাসর ঘরে আগে আসবে তা না করে তুই আগে এসেই শুয়ে আছিস। সাইদ বলল, ওগুলো আদিম যুগের নিয়মকানুন। মা বলল, বাইরে যা, আসছে ডিজিটাল যুগের। সাইদ বলল, মা তুমিও না? কি আর করার, এক বুক কষ্ট নিয়ে ছাদে এসে বসেছিলাম, এমন সময় মনে হলো ঘাড়ে কেউ হাত রেখেছে। পেছন ঘুরতে দেখি আদ্রিতা। তুমি এখানে? আদ্রিতা বলল, সাইদ বলল, বসো, কিছু বলবে? আদ্রিতা বলল, আমাকে বিয়ে করে আপনি মনে হয় খুব কষ্ট পেয়েছেন। সাইদ বলল, কে বলল তোমাকে এসব? আদ্রিতা বলল, আপনাকে দেখে বোঝা যাচ্ছে। সাইদ বলল, মানুষকে বাইরের দিক থেকে দেখে কখনো বিচার করতে হয় না,
আর আমি কখনো কাউকে বাইরের দিক থেকে দেখে বিচার করি না। কে কালো কে সাদা তাতে কিছু যায় আসে না, কারণ রূপ যৌবন সারা জীবন থাকে না। একটা সুন্দর মন মৃত্যুর আগ পর্যন্ত থাকে। তুমি হয়তো ভাবছো আমি মার কথায় বিয়েটা করেছি। এটাও ঠিক, কারণ আমি মায়ের কথা ফেলতে পারি না। কারণ জন্মের পর বাবাকে দেখি নাই, মা কত কষ্টে মানুষ করেছে আমাকে, সেটা একমাত্র আমি জানি। আর সে মা কখনো আমার খারাপ চাইবে না। আদ্রিতা বলল, আপনার মন আসলে অনেক সুন্দর, আর আপনার মতো মানুষ আমার জীবনে আসবে আমি কখনো চিন্তাও করতে পারিনি। সাইদ বলল, ওগুলো চিন্তা ভাবনায় নায়ক নায়িকা আসে, আমি সামনাসামনি আসি। আদ্রিতা বলল, ধুর, আপনিও না। সাইদ বলল, সত্যি কথা বলতে কি, আমারও তোমাকে ভালোই লাগতো, কিন্তু আমি কাউকে কখনো বলতে পারিনি, আর আমি বলতেও পারি না। অনেক সুন্দর সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু তাদের মুখে তোমার মতো মায়া দেখতে পাইনি। আদ্রিতা বলল, আমার আবার মুখে মায়া একটু কেমন জানি শুনতে লাগতেছে। সাইদ বলল, কেমন মানে? তুমি যেমন তেমনই সুন্দর। সৃষ্টিকর্তা সবাইকে সুন্দর করে বানিয়েছেন। আমার তোমার কাছে একটাই চাওয়া, জীবনে যাই করো না কেন আমার বিশ্বাস না কখনো ভেঙো না। আদ্রিতা বলল, আমি জীবন দিয়ে হলেও কখনো আপনার বিশ্বাস ভাঙব না। তখনই মা বলল, কিরে, তোরা রুম বাদ দিয়ে কি সারা রাত ছাদে থাকবি? সাইদ বলল, হ্যাঁ, তোমার অত্যাচারে তো কোথাও থাকা যাচ্ছে না। কি আর করার। রুমে আসতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারিদিকে হঠাৎ ঝড় উঠে গেল, সাথে বৃষ্টি ঝরালো বাতাস। জানালা দিয়ে বাতাস এসে আদ্রিতার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, বজ্রপাতের আলোয় মুখটা একটু করে জ্বলে উঠছে। কি একটা রোমান্টিক মুহূর্ত, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আদ্রিতাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিতেই দেখলাম ওর পুরো শরীর শিউরে উঠছে। জীবনের প্রথম আজ কোনো মেয়েকে চুমু খেলাম, ভালোই লাগছে। আর এই প্রথম কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হলাম। সাইদ বলল, তুমি এতদিন ভার্জিন ছিলা? আদ্রিতা বলল, আপনি প্রথম যার সঙ্গে আমি প্রথম দৈহিক সম্পর্কে আবদ্ধ হলাম। সাইদ বলল, তাহলে এর আগে তোমার স্বামী তোমার সাথে কিছু করেনি? আদ্রিতা বলল, না, সে তো কখনো আমার হাত ছুঁয়ে পর্যন্ত দেখেনি। কাজের লোকের চাইতেও বেশি কিছু বানিয়ে রাখছিল। আমি যে একটা মানুষ সেদিকে কোনো খেয়ালও ছিল না। সাইদ বলল, যাই হোক, সে তোমার অতীত, আর সেটাকে দুর্ঘটনা মনে করে সব কিছু ভুলে যাও। এভাবে আমাদের দিনগুলো ভালো কাটছিল। অন্যদিকে সাইদ বলল, এই রাকিব তো ভালোই ফাঁকিবাজ, আজ ওর কিছু একটা করতে হবে। রাকিব বলল, মা, কত টাকা যৌতুক দিবে? মা বলল, 15 লাখ টাকা। রাকিব বলল, আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, তুমি হ্যাঁ বলেই দাও। মা বলল, আচ্ছা। রাকিব বলল, মা, আমি কাজে গেলাম, কিছুক্ষণ পর স্যার আসবো? সাইদ বলল, হ্যাঁ। কী খবর তোমার? কাজে ফাঁকিবাজি এগুলো আমার পছন্দ না, তোমাকে 1 মাসের জন্য বরখাস্ত করলাম। রাকিব বলল, স্যার, আর এমন করব না প্লিজ। স্যার? সাইদ বলল, কোনো কিছু শোনা হবে না, বেরিয়ে যাও। রাকিব বলল, ধুর বাল, মনে মনে বলল, পকেটে 1000 টাকা আছে, এই তো উঠে গেল মেয়ের নেশা। পতিতালয়ে এসে নিজের চাহিদা মিটিয়ে বাসায় এসেই মা বলল, সামনের সপ্তাহে বিয়ে ঠিক করছি, তুই আগের বারের মতো করিস না। এই কিন্তু গরিব ঘরের মেয়ে না, আর এখন আমরা প্রভাবশালীও নেই, মাথায় রাখছি। আর তোর কিন্তু মেয়ের নেশা খুব। রাকিব বলল, ছাড়ো ওসব, 1 মেয়ে দিয়ে আমার কিছু হবে না, আর আমি বিয়ে করছি টাকার জন্য, ওসব সংসার টংসার আমার দ্বারা হবে না বলেই চলে আসলাম। কিছুদিন পর আমার বিয়েটা হয়ে গেল, মেয়েটা চলার মতো আর কি। 15 দিন পর আদ্রিতা বলল, হ্যালো। সাইদ বলল, বলো। আদ্রিতা বলছে, আমি আপনার অফিসে যাচ্ছি। সাইদ বলল, কেন? আদ্রিতা বলল, মা বাসায় নেই, কিছু ভালো লাগতেছে না। সাইদ বলল, আচ্ছা, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি। আদ্রিতা বলছে, আচ্ছা। কিছুক্ষণ পর ড্রাইভার এসে নিয়ে গেল। ওনার অফিসে যেতেই হঠাৎ শুনলাম লিফট নষ্ট। সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, এমন সময় রাকিব। আদ্রিতাকে দেখে অবাক হয়ে গেলাম, কিভাবে বেঁচে আছে? আদ্রিতা, বুকের ভেতর একটা ভয় কাজ করতে লাগলো। রাকিব, ফকিন্নি, তুই এখানে চাকরি খুঁজতে আসছিস মনে হয়, কিন্তু আফসোস, তুই চাকরি পাবি না, আমি এখানকার ম্যানেজার। আদ্রিতা, কিছু বলতে পারছি না। রাকিব আমার সামনে আসবে এটা আমি কল্পনাও করিনি। রাকিব, বেরিয়ে যা এখান থেকে, যত সব গরিব কোথাকার। আর নতুন শাড়ি কি ভিক্ষা করে নিচ্ছিস নাকি কেউ দান দিছে? হাহা করে হেসে বলল রাকিব। ঠিক তখনই একজন কর্মচারী আসলো। এসে, স্যার, আপনি কাকে কি বলতেছেন? উনি কে জানেন? আর স্যার, জানলে আপনার কি হবে জানেন?
রাকিব বলল, তুই চিনাবি কে? কর্মচারী বলল, ম্যাডাম আপনি এখান থেকে যান। রাকিব বলল, ম্যাডাম পাগল নাকি? কর্মচারী বলল, পাগল আপনি, আর আজকে আপনার চাকরি তো গেছে। উনি সাইদ স্যারের বউ। হা হা করে হেসে রাকিব বলল, সত্যি হাসালে তুমি। এই মেয়েটা স্যারের বউ, আর এটা আমাকে বিশ্বাস করা লাগবে? কর্মচারী বলল, বিশ্বাস করলে করবে, না করলে নাই, কিছুক্ষণ পরই বুঝতে পারবেন। ঠিক তখনই সাইদ বাইরে চেঁচামেচি শুনে বাইরে আসে। বাইরে এসে যা শুনছে তা শুনে তো অবাক। রাকিব বলল, স্যার আপনি? সাইদ বলল, তোমার সাহস হয় কি করে ওর সাথে এমনভাবে কথা বলার? রাকিব বলল, স্যার আমি বুঝতে পারিনি। সাইদ বলল, বুঝতে পারলেও তোমার ক্ষমা হতো না। তুই তাহলে সেই রাকিব? আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলল, তোমার কোনো মাফ হবে? তোমার চাকরি আজ থেকেই শেষ। অ্যান্ড গেট লস্ট মাই অফিস। রাকিব বলল, স্যার প্লিজ এমনটা করবেন না প্লিজ। সাইদ বলল, তুমি মানুষ হলে ভেবে দেখতাম। তুমি জানোয়ারের চাইতেও খারাপ। একটা মেয়ের উপর তুমি যে অত্যাচার করেছ তার কোনো ক্ষমা হয় না। নিজের বউকে রাস্তায় ফেলে দিতে লজ্জা লাগেনি? এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ? তোমার চেহারা আমার দেখার ইচ্ছে নেই, বেরিয়ে যাও। রাকিব বলল, মনের মধ্যে রাগ নিয়ে বেরিয়ে আসলাম। এই অপমানের প্রতিশোধ নেব। রুমে এসে সাইদ বলল, তুমি কাঁদতেছো আবার কেন? আদ্রিতা বলল, আমার প্রচুর ভয় করতেছিল। তখন রাকিবের সাথে এভাবে দেখা হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। সাইদ বলল, আল্লাহ তোমার সাথে হওয়া অত্যাচারের শাস্তি তাদের দিয়ে দিয়েছে। পথে বসা ছাড়া কোনো উপায় নেই। রাকিব বলল, বাড়িতে আসতেই তিশা পানি নিয়ে আসলো। মেজাজ এমনিতেই খারাপ ছিল, পানির গ্লাস ফেলে দিতেই মা বলে উঠল, কি হলো তোর? আবার এত রাগ কেন? আর অফিস থেকে এখনই চলে আসলি যে? রাকিব বলল, চাকরি চলে গেছে আমার। মা বলল, কি? কেন, কি করেছিস তুই আবার? রাকিব বলল, যা করার ওই মেয়েটা করেছে। মা বলল, কোন মেয়ে? পাগল হয়ে গেলি নাকি? রাকিব বলল, হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছি আমি। আজকে যা দেখেছি তা দেখে পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মা বলল, কি হয়েছে খুলে বল আমাকে। রাকিব বলল, মা ওই আদ্রিতা, আমি অফিসে যে কাজ করতাম ওই অফিসের মালিকের বউ এখন। মা বলল, কি? এটা কেমনি সম্ভব? ওর মতো একটা মেয়েকে অত বড় একটা মানুষ বিয়ে করলো, আর তুই না বললি ও মরে গেছে? রাকিব বলল, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছে। ওর জন্য আর চাকরিটা চলে গেল। আমার কত অপমান করলো অত গোলা কর্মচারীর সামনে। এখন দেখি চেহারাও অনেক পরিবর্তন হয়েছে। মা বলল, হবে না, বড়লোকি খাওয়া দাওয়া গরিবের কপাল। রাকিব বলল, আমি এর প্রতিশোধ নেব। দরজার ওপাশ থেকে বাবা সব শুনে রুমে এসে বাবা বলল, এগুলো তোর পাপের শাস্তি আমাদের ভুগতে হচ্ছে। আসলে তোকে শিক্ষা দিতে পারিনি। জন্ম থেকে তোর মা তোর ভুলগুলো প্রশ্রয় দিয়ে গেছে, সাথে আমিও। এজন্য তুমি মানুষ হতে পারোনি। ওই মেয়েটা আসলে একটা লক্ষ্মী ছিল। তোর সঙ্গে বিয়ে হওয়ার পর আমার ব্যবসায় কত লাভ হচ্ছিল। যেদিন বাসার বাইরে ফেলে দিয়ে আসলি সেদিন থেকে সব কিছু ডুবে গেল। তোর পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে দিল। তিশা কথাগুলো শুনে অজান্তে চোখের পানি চলে আসলো। কি করে একটা মানুষ এমনটা করতে পারে? যাই হোক, এমন একটা মানুষের সঙ্গে সংসার করা যায় না। আপনার ছেলে এত খারাপ, আগে জানলে কখনো বিয়ে করতাম না। আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। আমার বাবার দেওয়া 15 লাখ টাকা ফেরত দিবেন। গরিব ফকির রিকশাওয়ালা হলেও তার সঙ্গে সংসার করা যেত। 3 বেলা হয়তো খেতে পারতাম না, কিন্তু সুখ তো থাকতো জীবনে। এমন একটা খারাপ মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না বলেই কাপড় চোপড় গুছিয়ে চলে যাচ্ছি বাসায়। বাবা বলল, বৌমা যেও না প্লিজ বৌমা। কে শুনে কার কথা? বাবা বলছে, দেখলি তো, তিশাও চলে গেল, তোর কপালে ভালো কিছু নাই, চলে যাই বাসা থেকে। মা বলল, কি বলছো তুমি এসব? বাবা বলছে, যা বলছি ঠিকই বলছি। এত দরদ থাকলে তুমিও চলে যাও, তাও শান্তিতে থাকতে দাও আমাদের। রাকিব বলল, বাসা থেকেও তাড়িয়ে দিল, পকেটে একটা 2 টাকার নোট। কি করবে এখন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি অসহায়ের মতো। আদ্রিতা বলল, আপনি কি সারাদিন এভাবেই বসে থাকেন? সায়েদ বলল, তেমন কিছু করতে হয়, টুকটাক দেখাশোনা তো এটুকুই। আদ্রিতা বলছে, আচ্ছা আমি তাহলে যাই, মা হয়তো চলে আসছে। সায়েদ বলল, আসুক, বিকালে একসাথে যাব। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বাসায় না গিয়ে নদীর পাড়ে বেড়াতে গেলাম। নদীর পাড়ে বালুর উপর হাঁটতে ভালোই লাগে। দুজনের হাত ধরে হাঁটার ফিলিংসটাই আলাদা। আদ্রিতা বলল, আমার এসব স্বপ্ন মনে হয়। এটা যদি সত্যি স্বপ্ন হয় তাহলে যেন কখনো না ভাঙে।
সাইদ বলল, কি বলছো? মনে মনে। আদ্রিতা বলল, কিছু না। আমার জীবনে সব চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার এই সুখ যেন কারো নজর না লাগে। সাইদ বলল, লাগবে না। তারপর রাতে বাইরে ডিনার করে বাসায় গেলাম। সত্যি কথা বলতে আদ্রিতার বাসায় আসার পর সব কিছুতে শুধু আমি উপরে উঠছি। মা হয়তো সত্যি বলেছে, ও একটা লক্ষ্মী। আমার যেমন একজন জীবনসঙ্গিনী দরকার ছিল, তার সব গুণ আদ্রিতার মধ্যে আছে। এমন কোনো রাত নেই যে রাতে আমি বাড়ি আসার পর শোয়ার সময়ও আমার হাত পা চেপে দেয়নি। এত মানা করি তবুও কোনো কথাই শোনে না। বাসায় কাজের মানুষও রাখতে দেয় না, মাকেও কিছু করতে দেয় না, সব কিছু নিজেই করে। কত করে বারণ করি কিন্তু শুনেই না। তার চাওয়া পাওয়া কিছুই নেই, টাকা পয়সা সোনা গহনা কিছুর প্রতি এক বিন্দু লোভ নেই। আজ রাতেও হঠাৎ ঝড় উঠল, চারদিকটা অন্ধকার হয়ে গেল, মনে হয় খুব বৃষ্টি নামবে। আদ্রিতা বলল, একটা কথা বলি? সাইদ বলল, বলো। আদ্রিতা বলছে, আমার বাবার কথা খুব মনে পড়ছে, আপনি আমাকে বাবার কাছে নিয়ে যাবেন? সাইদ বলল, এটা আবার কোনো কথা হলো? আমি যেতে না পারলেও তুমি কাল চলে যাবা, ড্রাইভার তোমাকে দিয়ে আসবে আবার নিয়ে আসবে। কিন্তু ওগুলো কালকের কথা, আমার এখন ওটা লাগবে। আদ্রিতা বলল, কোনটা? অন্যদিকে রাকিব বলল, এই ঝড়ের রাতে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, এই রাতের শপথ, তোর জীবন আমি নরক বানায় ছাড়ব। তুই মরবি সাথে ওই সাহিত্য। এটা রাকিবের প্রতিজ্ঞা। আই এম ব্যাক। ওয়েট আদ্রিতা, তোর জীবনের আজ থেকে খারাপ দিন শুরু। ঠিক তখনই আমি বেঁচে থাকতে তোদের শান্তিতে থাকতে দেব না কখনো। এত ঝড় উঠেছে বাইরে বলে বোঝানোর মতো না, সব কিছু উল্টিয়ে নিয়ে যাবে মনে হয়। আদ্রিতা, বাইরে কি ঝড় উঠেছে? সাইদ বলল, কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলতেছে। আদ্রিতা বলল, আমার জীবনেও আমি এরকম ঝড় দেখিনি। সাইদ বলল, কে জানে বাইরে কি হচ্ছে? রাকিবের বাবা, বাইরের যে ঝড়, তাতে আমরা যে বাড়িতে ভাড়া উঠেছি তার টিন উড়ে গেছে। এখন একজনের বাসায় আশ্রয় নিয়েছি, জানি না কি হবে আজ রাতে। সাইদ, যতই সময় যাচ্ছে ততই ঝড় বেড়ে চলেছে। তখনই কেউ দরজা নক করলো। সাইদ বলল, আদ্রিতা দেখো তো, মা আসছে মনে হয়। আদ্রিতা বিছানা থেকে গিয়ে দরজা খুলতে দেখলাম মা দাঁড়িয়ে আছে। মা, আপনি এত রাতে? ভেতরে আসুন। মা বলল, ডিস্টার্ব করলাম নাকি? সাইদ বলল, মা তুমি যে কি বলো আল্লাহই জানে। মা বলল, রুমে একলা একলা ভয় করতেছিল, তার উপর বাইরে এত ঝড় উঠেছে, তার উপর বিদ্যুৎও নেই। জানি না আজকে রাতে কি হবে। সাইদ বলল, জানি না। মা, তুমি তাহলে আদ্রিতাকে নিয়ে যাও, দুজনে একসঙ্গে থাকলে ভয় লাগবে না। মা বলল, আর তুই? সাইদ বলল, আমি ঘুমাবো এখন, না হলে কাল সকালে উঠতে পারবো না। তারপর মা আদ্রিতাকে রুম থেকে নিয়ে চলে গেল। গায়ে কম্বল জড়িয়ে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। এভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। সময়ের পরিবর্তনে সব কিছু বদলে গেছে। আদ্রিতা, কিছুদিন লক্ষ্য করছি উনি রাতে কার সাথে যেন একলা একলা কথা বলেন। আমি ঘুমিয়ে গেলে আমি তাতে কিছু মনে করি না, কারণ আমি জানি উনি কেমন। আজ হঠাৎ কলিং বেলটা কে যেন বারবার বাজাচ্ছে। মা বলে উঠলে, এই সময় আবার কে আসলো? দরজা খুলতেই দেখলাম একটা মেয়ে কী সব পড়ে আছে। লজ্জা শরম বলতে মনে হয় কিছু নেই। কাকে চাই? মেয়েটা বলল, জি আমি নীলা। এটা মিস্টার সাইদের বাসা না? মা বলল, হুম। নীলা বলল, তাহলে আমি ভেতরে আসলাম। ভেতরে এসে, সাইদ নেই আন্টি? মা বলল, না, কিছু বলার থাকলে বলো। আর এগুলো কি পরে আসছে এখানে, জানো না এটা ভদ্রলোকের বাড়ি? নীলা বলল, রিল্যাক্স আন্টি, এত উত্তেজিত হবেন না। এগুলো তো এখানকার ফ্যাশনে, শাড়ি তো গ্রামের খ্যাত মানুষজনে পরে। আমি শহরের মডার্ন মেয়ে। তা আন্টি, আমি যেটা বলতে আসছি, আমি আপনার ছেলের বউ। মা বলল, কি পাগল নাকি? নীলা বলল, না না, আমি পাগল হতে যাব কেন? মা বলল, তুমি ওর বউ, ও তাহলে কে? আদ্রিতাকে দেখিয়ে বলল। নীলা বলল, ও আদ্রিতা, আমি চিনি তো ওকে। মা বলল, আদ্রিতাকে, এদিকে আয় তো। আদ্রিতা বলল, হুম বলেন। মা বলল, তুমি এই মেয়েকে চেনো? আদ্রিতা বলল, না তো, কে এই মেয়ে? আজকে তো প্রথম দেখলাম। মা বলল, তাহলে ও তোমাকে কেমনে চেনে? নীলা বলল, আন্টি, ও রুমটা কোন পাশে বলেন? মা বলল, অনেক হয়েছে। হ্যালো। সাইদ বলল, হুম মা বলো। মা বলছে, কোথায় তুই? সাইদ বলল, এই তো
অফিসে কেন? আর এত রেগে রেগে কথা বলতেছে কেন? মা বলল, 10 মিনিটের মধ্যে বাড়ি আয়। অত কথা বলার সময় নেই। সাইদ বলল, কি হয়েছে কে জানে? কাজ পেলে তাড়াতাড়ি করে বাড়ি আসতেই দেখি নীলা বুকের ভেতর কেমন একটা করতে শুরু করলো। মা বলল, তুই এ মেয়েকে চিনিস? সাইদ বলল, হুম। মা বলল, তাহলে এ মেয়ে যা বলতেছে তা সব সত্যি? সাইদ বলল, কি বলছে? মা বলছে, তোর নাকি বউ। আদ্রিতা বলল, মা আপনি কি বলছেন এগুলা? এই মেয়ে ওনার বউ কেমনে? সাইদ বলল, কি কি বলো তুমি এগুলা? নীলা বলল, তুমি অস্বীকার করতেছো মানে? সাইদ বলল, তুমি আমার বউ কেমনে হও? আমি তো তোমাকে আগে বলেছি আমি বিবাহিত। নীলা বলল, আমি অত কিছু বুঝি না। সাইদ, যা ভয় পাচ্ছিলাম আজ মনে হয় সেটাও সত্যি হয়ে যাবে। নীলা ব্যাগ থেকে কাগজটা বের করে, এই কাগজে তোমার স্বাক্ষর করা আছে যে তুমি আমাকে বিয়ে করবে, সব সত্য অনুযায়ী। এই দেখেন আপনার ছেলে স্বাক্ষর কিনা। মা বলল, ঠিকই তো, এটা তো ওরই স্বাক্ষর। নীলা বলল, তাহলে বিশ্বাস হলো? মা বলে, ছি ছি, তুই শেষে এমনটা করলি? আদ্রিতার মনটা নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি এই জিনিসটা মেনে নিতে পারতেছি না। তাহলে উনি রাতে লুকিয়ে লুকিয়ে এই মেয়ের সাথে কথা বলতো? সাইদ বলল, মা তোমরা আমায় ভুল বুঝতেছ। মা বলল, সত্যিটা নিজের চোখে দেখার পর আবার ভুল? সাইদ বলল, আদ্রিতা তুমি তো জানো আমি কেমন, তুমি তো বিশ্বাস করো আমাকে। আদ্রিতা বলল, করতাম, কিন্তু এখন আর করতে পারছি না। আপনি আমাকে বাসরাতে কথা দিয়ে কথা রাখেননি। আপনি রাতে তাহলে এই মেয়ের সাথে কথা বলতেন, আমি ঘুমিয়ে গেলে আমি সব জানতাম। আপনি যে কথা বলতেন তবুও আপনার উপর বিশ্বাস ছিল, কিন্তু আপনি তো এভাবে ভেঙে দিবেন কল্পনাও করতে পারিনি। সাইদ, কি বলবো কিভাবে বোঝাবো কিছু বুঝতে পারছি না। শেষে আদ্রিতাও ভুল বুঝলো। ওকে আগে বললে হয়তো আজ এমনটা হতো না। কিছু ভালো লাগছে না। বাড়ি থেকে বেরিয়ে এসে সোজা অফিসে। দিনের আলো পেরিয়ে রাত 12টা। অফিস পুরো ফাঁকা। স্যার আপনি বাসা যাবেন না? নাইট গার্ড বলল। সাইদ বলল, না, তুমি সব কিছু বন্ধ করে দাও। নাইট গার্ড বলে, ঠিক আছে স্যার। সাইদ বলল, বাড়িতে কি মুখ নিয়ে যাব? এসব কথা চিন্তা করতে করতে রাত পেরিয়ে দিনের আলো ফুটে গেল। তবুও কেউ বাসা থেকে একবারও কল দিল না। বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। কেউ না হোক, আদ্রিতা তো কল দিতে পারত। নীলা পরিকল্পনা মোতাবেক সব কিছু চলতেছে। ফোনে বলল, প্ল্যান মাফিক সব কিছু চালিয়ে যাও। মা বলল, সকালে নাস্তা আজকে বানাতে নিষেধ করেছি। নীলা বলল, নাস্তা কই? মা বলল, বানিয়ে নাও নিজে। নীলা বলল, আমি বানাবো তো ফানি। মা বলল, ওসব ঢং কথা ছাড়ো, বানিয়ে খেতে পারলে খাও, না হলে দুনিয়া দেখো। নীলা বলল, দাঁড়া বুড়ি, তোকে কেমনে বাসা থেকে বের করি দেখবি। আদ্রিতা বলল, আমি মেনে নিতে পারছি না, যখন নতুন কাউকে নিয়ে বাঁচার আশা দেখলাম তখন উনিও এমনটা করলো। ভাবতে চোখের পানি আটকাতে পারছি না। কাঁদতে কাঁদতে চোখের পানিও মনে হয় শেষ। মা বলল, কিছু খেয়ে নে, শরীর খারাপ করবে তো। আদ্রিতা বলল, মা আমার গলা দিয়ে কিছু নামবে না। এমন সময় হঠাৎ মাথাটা ঘুরে উঠল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। এরপর কি হলো কিছু মনে নেই। মা বলল, আদ্রিতা কি হলো তোর? আদ্রিতা? চোখে মুখে পানি দিয়েও কিছু হলো না। কি করব কিছু বুঝতেছি না। দারোয়ানকে বলে একটা গাড়ি ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে আসলাম। সাইদ বলল, কি একটা আনমনে ভাবছিলাম, এমন সময় বাড়ির দারোয়ানের ফোন। স্যার আপনি কোথায়? সাইদ বলল, অফিসে। কেন? আদ্রিতা ম্যাডামকে তো হাসপাতালে নিয়ে গেল। সাইদ কথাটা শুনে কিছুক্ষণের জন্য সব কিছু যেন থেমে গেছিল। ও আবার কিছু করে বসেনি তো? ওর কিছু হলে আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। দারোয়ান বলল, স্যার আমি কিছু জানি না কি হয়েছে, আমার মনে হয় আপনাকে জানানো উচিত, তাই ফোন দিলাম। সাইদ সব কিছু ফেলে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার বলল, আপনি রোগীর কি হন? মা বলল, আমি ওর শাশুড়ি। ডাক্তার বলল, ভয়ের কিছু নেই, শরীরটা দুর্বল, আর আপনার জন্য গুড নিউজ, আপনি দাদি হতে চলেছেন। মায়ের কথাটা শুনে একটা আলাদা আনন্দ ভেতরে কাজ করতেছে। এমন সময় সাইদ বলল, মা আদ্রিতার কি হয়েছে? কোথায় ও? মা বলল, ও যেখানে আছে ভালো আছে, তুই এখানে কেন? সাইদ বলল, ও আমার বউ, আমি আসবো না মানে? মা বলল, তখন মনে ছিল না যে বাড়িতে বউ আছে? তোর জন্য মেয়েটা কাল কিছু খায়নি, সারা রাত কেঁদেছে। আমি চাই না তোর জন্য ও আরও কষ্ট পাক,
তুই চলে যা এখান থেকে। সাইদকে কথাটা বলে মা চলে গেল। আমি কি করব কিছু বুঝতে পারছি না। হয়তো এই ভুলের ক্ষমা কোনোদিনও হবে না। মার পিছন পিছনে লুকিয়ে গেলাম। আজিতা বলল, মা আমার কি হয়েছে? মা হাসতে হাসতে বলল, কিছু না, আমি দাদি হতে যাচ্ছি। আজিতা বলল, সত্যি? আমি তাহলে মা? মা বলল, হুম, আজ থেকে আর খাবার অনিয়ম করলে চলবে না। সাইদ দেয়ালের আড়াল থেকে সব কিছু শুনতে পেয়েও কিছু করার নেই, মন চাচ্ছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। এমন একটা খুশির খবর শুনেও আমি তার সামনে যেতে পারতেছি না। অন্যদিকে রাকিব গেম শুরু হয়ে গেছে। এর শেষটা কতটা ভয়ানক হবে তা শুধু সময়ের অপেক্ষা। সাইদ, মনটা খুব খারাপ হয়ে গেল মার এমন ব্যবহার থেকে। হাসপাতাল থেকে সোজা বাড়িতে এসে গেস্ট রুমে যেয়ে শুয়ে পড়লাম। কিছু ভালোই লাগতেছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। ঘুমানোর অনেক চেষ্টা করতেছি, তবুও কিছুতেই ঘুম আসছে না। ফোন বন্ধ করে দিয়ে শুয়েছিলাম। এমন সময় মনে হলো কেউ রুমে ঢুকলো। তবুও চোখ বন্ধ করে শুয়ে আছি। তারপর বুঝতে পারলাম সে আমার পাশে এসে বসেছে। তারপর মনে হলো সে আমার পাশে শুয়ে। আমি যতদূর বুঝতে পারছি এটা আদ্রিতা, কারণ ও ছাড়া আর কেউ হবে না। কিন্তু ও এখানে আসতে যাবে কেন? এটা নিশ্চয়ই আমার মনের ভুল। তখনই খুব শক্ত করে জড়িয়ে ধরল। আদ্রিতা, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না আপনি এমনটা করতে পারেন। কেন জানি বারবার মনে হচ্ছে এটার পেছনে কোনো রহস্য আছে। আমি যতদূর আপনাকে চিনি আপনি কখনোই এমনটা করতে পারেন না। তাহলে কেন এমনটা হলো? সাইদ সব কিছু শুনেও না শোনার ভান করে চোখ বন্ধ করে শুয়ে আছে। আদ্রিতা, আজ এত আনন্দের খবরটাও আপনাকে লুকিয়ে শোনা লাগলো? সাইদ এই কথাটা শুনে একেবারে আমি অবাক। আদ্রিতা কেমনে জানলো? আদ্রিতা, আপনি আমার পাশে থাকলে আমি বুঝতে পারি আপনি আমার পাশেই আছেন। হাসপাতালে আপনি দরজার পেছনে ছিলেন। আপনার ছবি কাচে স্পষ্ট দেখা যাচ্ছিল। আপনি যে এখনও জেগে আছেন এটাও আমি জানি। সাইদ এই কথাটা শুনে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম। আদ্রিতা, চুপচাপ আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন। সাইদ আর পারলাম না। এপাশে ঘুরে উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো উত্তরই নেই। আমি নিজেও জানি না আমি কোনো দিন নিজেকে প্রমাণ করতে পারবো কি না। তবে এতটুকু আমি বলতে পারি, যদি নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করতে পারি তাহলে হয়তো সেই দিন তোমরা নিজেদের ভুল বুঝতে পারবে। এখন এর চাইতে আর বেশি কিছুই আমি বলতে পারছি না। আদ্রিতা, আমি অত কিছু জানি না। আপনি আমার মাথা ছুঁয়ে সত্যি করে বলেন এই মেয়েটা কে? সাইদ, আমি মাথা ছুঁয়ে বলতে পারবো না। তবে সত্যি এটাই যে আমি নিজেও জানতাম না কখন এই ভুলটা করে ফেলেছি। যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছিল। একবার ভেবেছিলাম তোমাকে সব কিছু বলবো, কিন্তু সেই সময়টা আর আসলোই না। তার আগে যার ভয় পাচ্ছিলাম সেটাই সত্যি হয়ে গেল। তবে তোমরা যে আমার পাশে থেকে সাহস যোগাবে সেটাও আমি পেলাম না। আমার নিজের মা যে আমাকে ছোট থেকে দেখে আসতেছে সেও আমাকে ভুল বুঝলো। সাইদ, তুমি এখন যাও। যেদিন নিজেকে প্রমাণ করতে পারবো সেদিন আমি তোমার কাছে আসব। ততদিন তুমি মার সাথে থাকো আর নিজের যত্ন নিও। আদ্রিতা, কেন? আপনি কোথায় যাবেন? সাইদ, জানি না, তবে এতটুকু জেনে রাখো, যেদিন নিজেকে সবার সামনে নির্দোষ বলে প্রমাণ দিতে পারবো সেদিনই আসব। বলেই বিছানা থেকে উঠে চলে আসলাম। অনেক খারাপ লাগতেছিল আদ্রিতার জন্য, কারণ মেয়েটা আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। আমি তার বিশ্বাসটাই রাখতে পারলাম না। এখানে দোষ তো আমারই। বাসা থেকে বের হয়ে গাড়িতে করে একটা হোটেলে চলে আসলাম। মাথা ঠান্ডা করে ভাবতে লাগলাম কি করে এই মেয়েটার মুখোশটা সবার সামনে খুলে ফেলা যায়। হালকা পাতলা নাস্তা করতে করতে ভাবলাম সবার প্রথমে জানতে হবে আসলে কে নীলা, কী তার পরিচয়। 16 জন মানুষকে টাকা দিয়ে তার পেছনে লাগিয়ে দিলাম। সে কোথায় যায়, কি করে, কী বা তার পরিচয়। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। অফিসে বসে এসব ভাবতেছি এমন সময় রুমে আদ্রিতা আসলো। তুমি এখানে? আদ্রিতা, আপনার ফোন বন্ধ কেন? আর 2 দিন ধরে বাড়ি যাননি কেন? সাইদ, এমনিতেই তোমাকে তো বলেছি। তারপর দেখলাম ও কাঁদতেছে। আদ্রিতা, আমি থাকতে পারছি না আপনাকে ছাড়া। বলতে বলতে দৌড়ে যাই, জড়ায় ধরলাম। আপনাকে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে না। ওই মেয়েটা থেকে যাক, তাতে আমার কিছু যায় আসে না। তবু আপনি এভাবে আমাকে রেখে বাইরে থাকবেন না। আমি ঘুমাতে পারি না রাতে ঠিকমতো। সাইদ, ওকে কাঁদতে দেখে বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু ওর মতো কাঁদতে পারতেছি না। সাইদ,
তখনই ফোন করে আমাকে বলল, ওই মেয়েটার ব্যাপারে সব জানতে পারছি। তুমি এখন বাসায় যাও, আমার একটু কাজ আছে, আর আমি খুব শীঘ্রই বাড়িতে ফিরে যাব। আদ্রিতা, আমি কিছুক্ষণ আপনার সঙ্গে থাকবো এখানে। সাইদ, কিছু বলতে পারলাম না। সকালে খেয়েছ? আদ্রিতা, না। সাইদ, কেন? তোমাকে না বলেছি ঠিকমতো খাওয়া দাওয়া করতে? এখন এমন করলে হবে? আদ্রিতা, আপনাকে না খাইয়ে আমি কখনো খেয়েছি? খেতে বসলেও আপনার কথা মনে পড়ে, শুতে গেলেও আপনার কথা মনে পড়ে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। সাইদ, চলো আমার সাথে। তাড়াতাড়ি করে আদ্রিতাকে নিয়ে বাইরে থেকে কিছু খেয়ে এসে ওকে নিয়ে একটু ঘুরে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম। স্যার, এই মেয়েটার আসল নাম নীলাদ্রি আক্তার। এর বাবা প্রফেশনাল ড্রাগ ব্যবসায়ী, আর মা কিছুই করতে পারেন না, 4 বছর ধরে কোমায় আছে। তবে এই মেয়ের মূল কাজ হলো বড় বড় লোকদের ফাঁসিয়ে প্রচুর টাকা দাবি করে বসে। এই মেয়ে এর আগে 3 বার জেলে পর্যন্ত গেছে। এখন আমরা যতদূর জানতে পারলাম, এই মেয়ে মিস্টার আলতাফ নামের ব্যক্তির সঙ্গে মিলে আপনার সাথে এই 2 নম্বরিটা করেছে। সাইদ, এই আলতাফটাকে জানি না, তবে গোপন সূত্রে এতটুকু জানতে পারছি উনি এই ব্যবসায় নতুন, আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, একমাত্র নীলাদ্রি মেয়েটা ছাড়া। সাইদ, আচ্ছা আচ্ছা, তাহলে এই আলতাফকে ধরতে পারলেই সব কিছু রহস্য খুলে যাবে। কে এই আলতাফ? তার সাথে আমার কিসের সম্পর্ক? সব কিছু আরও রহস্যের মধ্যে চলে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল, তার সম্পর্কে কিছু জানতে পারতেছি না। আর এদিকে নীলা, এভাবে আর কতদিন আমি তোমার বাড়িতে পড়ে থাকবো? বিয়ে কবে করছো নাকি আমি পুলিশের কাছে যাব? সাইদ, আর কয়েকটা দিন দাও, আমি দেখতেছি। নীলা, 6 দিন দিলাম, এর মধ্যে যা আছে করে নাও। 7 দিনের মাথায় আমি কোনো কিছু কিন্তু শুনবো না তোমার। আর আমার 1 লাখ টাকা লাগবে আজকে সন্ধ্যার মধ্যে। সাইদ, এত টাকা আমি কোথায় পাবো? নীলা, আমি জানি না, আর লাগবে মানে লাগবে, বাকিটা তুমি জানো। সাইদ, এই নীলা তো সুযোগ পেয়ে মাথায় উঠে বসেছে। 12 লাখ টাকা নিছে, আবার নাকি 1 লাখ লাগবে। জানি না শেষটা কি হবে। অফিসে ক্যাবিনে চুপচাপ বসে আছি। কিছুদিন ধরে ব্যবসা ভালোই লস দেখা দিচ্ছে। এভাবে করলে তো অফিস বেশি দিন চালানো যাবে না। গত মাসে 15 কোটি লোন নেওয়া হয়েছে। এই মাসে লাভ না করতে পারলে টাকা শোধ করব কেমনে? সব কিছু টেনশনে মনে হচ্ছিল, হয়তো মরে গেলে শান্তি পেতাম। সত্যি মনে এটাই, যার যত টাকা তার অশান্তি তত বেশি। তার জীবনে কোনো সুখ শান্তি নেই। কিছু ভালো লাগতেছিল না। অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আজকের ড্রাইভারকে সাথে নিলাম না। এসব ভাবতে ভাবতে আনমনে গাড়ি চালাচ্ছিলাম। আদৌ কি কোনো দিন এত বড় রহস্য খুঁজে বের করতে পারবো, নাকি এটা রহস্যই থেকে যাবে? এসব চিন্তা করতে করতে হঠাৎ পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিল। সাথে সাথে গাড়িটা ছিটকে গিয়ে রাস্তার পাশের একটা গাছের সাথে ধাক্কা খেলো। এরপর কি হলো কিছুই মনে নেই। আদ্রিতা, মা, ওনার সাথে এমনটা হয়তো না করলেও পারতেন। মানুষ তো ভুল করে, উনিও হয়তো করে ফেলেছেন, তাই বলে আপনি ওনার সাথে কথা বলা বন্ধ করে দিবেন? মা, আমি যে শিক্ষা দিছি ওই শিক্ষাও শিক্ষিত হতে পারেনি। আর কি একটা অসভ্য মেয়েকে বাসায় এনেছে দেখেছিস তো? তারপরে এসব বলতে লজ্জা লাগছে না? আদ্রিতা, তারপরেও তার সন্তান আমার পেটে, ওনাকে এভাবে দূরে ঠেলে দিয়ে কি আপনি খুব শান্তিতে আছেন? কালকে থেকে ফোন দিচ্ছি, ফোনও বন্ধ। আরও একটা দিন কেটে গেল, ওনার অফিসে গেলাম, সেখানে ওনাকে খুঁজে পেলাম না। 3টা দিন কেটে গেল, ওনার কোনো খোঁজ খবর নেই। আর এদিকে মেয়েটা টাকার জন্য কি অবস্থা করে তুলেছে বাসায়। নীলা, আপনার ছেলেকে আমি যদি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নামও নীলা না। টাকা দেওয়ার ভয়ে গা লুকিয়ে বসে আছি। আমি এখনই পুলিশের কাছে যাচ্ছি। মা, যা যা, তুই যা ইচ্ছে কর, ওসব কথা আমাকে শুনিয়ে কি লাভ? আদ্রিতা, আমি ওনার চিন্তায় কিছু ভালো লাগতেছে না। বারবার মনে হচ্ছে আমি ওনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। যে মানুষটার জন্য আমি এত সুন্দর করে থাকতে পারতেছি, তার সাথে আমি এমনটা না করলেও পারতাম। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকাল। ঠিক তখনই বাসায় পুলিশ এসেছে। আমি আর মা বসে নাস্তা করতেছিলাম। পুলিশ, আপনার ছেলে কোথায় সত্যি করে বলেন। মা, আমি জানি না ও কোথায়। পুলিশ, তখনই নজর পড়ল ওয়ালের একটা ছবিতে। এ দেয়ালের ছবিতে যে মানুষটা আছে সেটা কে?
আদ্রিতা, আমার স্বামী আর ওনার ছেলে। পুলিশ, বাহ বাহ, একজন করলো তার নামে মামলা আর বউ মা মিলে আরাম করে নাস্তা করছে। তা কিছু কি জানেন? মা, কি জানবো? আর আপনি এভাবে কথা বলছেন কেন? পুলিশ, 3 দিন আগে আপনার ছেলে যে অ্যাক্সিডেন্ট করেছে তা কি খবর রেখেছেন নাকি এখন বলবেন এটাও জানি না? আদ্রিতা, কথাটা শুনে নিমেষেই মনে হলো পুরো দুনিয়াটা কেমন হয়ে গেল। কথাটা শোনার পর নিজেকে স্থির করে রাখতে পারছি না। আদ্রিতা, কি বলতেছেন আপনি এগুলো? উনি কোথায় এখন? পুলিশ, বাহ, এখন উনি কোথায়, বেঁচে আছে কি না সেটাও তো বলা যাচ্ছে না। যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন খুব ভয়াবহ অবস্থা ছিল। শহরে শেষে ভর্তি করাইছে স্থানীয়রা। বলেই চলে আসলাম। সাইদ, হঠাৎ নিজের শরীরের উপর ভারী কিছু অনুভব করতে পারলাম। চোখ খুলতেই দেখি একটা কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে আছি। শরীরে মাথায় অনেক ব্যান্ডেজ, পুরো শরীরটা ব্যথায় ভরে গেছে, খুব কষ্ট হচ্ছে। এমন সময় একজন বৃদ্ধ মহিলা, ওগো শুনছো, মানুষটার জ্ঞান ফিরে এসেছে। তখন একজন বৃদ্ধ মানুষ রুমে ঘরে আসলো। মানুষটা, আল্লাহ রহম করছে। তুমি ঠিক আছো তো বাবা? সাইদ, কথা বলতেও কষ্ট হচ্ছে কিন্তু আমি এখানে কেমনে? কাঁপা কাঁপা গলায়, মোটামুটি ঠিক আছি। মহিলাটা, বাবা তুমি ঠিক আছো? আল্লাহর কাছে এটাই অনেক। আমরা তোমাকে হাসপাতালে নিয়ে গেছিলাম আর টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি। আমরা গরিব মানুষ, দুবেলা ঠিকমতো খেতেও পারি না। অত টাকা কেমনে দিব? যা জমানো টাকা ছিল সব উনি খরচ করে ফেলেছেন। সাইদ, আল্লাহ হয়তো এদের টাকা পয়সা দেননি, তবে অনেক বড় মন দিয়েছেন। আদ্রিতা, মা তাহলে একটা বার খোঁজও নিতে আসেনি? দুনিয়াটা আসলে স্বার্থপর ছাড়া কিছুই না। সাইদ, আপনি শহরে যান। আমি আমার অফিসের অ্যাড্রেস লিখে দিলাম আর বললাম ওখানে যে ম্যানেজারকে ফোন দিয়ে আপনার এই ফোনে ফোন দিয়েন। বৃদ্ধ মানুষটা বলল, আচ্ছা। আদ্রিতা, মা আর আমি খুব তাড়াতাড়ি ওই হাসপাতালে চলে আসলাম। আদ্রিতা, 3 দিন আগে একটা মানুষ আসছিল এখানে, উনি কোথায়? ডাক্তার বললেন চলে গেছে। আদ্রিতা, কি বলেন? চলে গেছে মানে কোথায় গেছেন? ডাক্তার বললেন একজন মানুষ নিয়ে গেছেন কালকেই। টাকা ছিল না চিকিৎসার মতো। কোত্থেকে একটা গরিব মানুষ নিয়ে আসছিল। আদ্রিতার কথাগুলো শোনার পর চোখ থেকে পানি আরও বন্ধ হচ্ছিল না। যার এত টাকা, আজ নাকি তারই চিকিৎসার জন্য টাকা নেই। সব দিকে এত খুঁজলাম কিন্তু ওনার খোঁজ কেউ দিতে পারতেছে না। সাইদ, কয়েক ঘন্টা পরে ফোনটা বেজে উঠল। হ্যালো, যে মানুষটা গেছে ওনাকে 50,000 টাকা দিবেন। ম্যানেজার বলল, আচ্ছা স্যার, কিন্তু আপনি কোথায়? সাইদ বলল, আমি যেখানেই থাকি না কেন বলেই কেটে দিলাম। তখনই দেখলাম বৃদ্ধা মহিলাটি প্লেটে করে ভাত আর ডাল সাথে আলু ভাজি নিয়ে এসেছেন। খাওয়ার ইচ্ছে ছিল না, তবু উনি জোর করে খাইয়ে দিলেন। পুরো শরীরে কি ব্যথা, মাথাটা ভারী হয়ে আসতেছে, কিছু ভালো লাগতেছে না। আদ্রিতা, এমন সময় খোঁজ পেলাম শহরের শেষের গ্রামে একটা বাড়িতে উনি আছেন। মাকে বাসায় রেখে আমি বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। সাইদ, এসেছেন আপনি? বৃদ্ধ মানুষটা বলল, এই নাও তোমার টাকাগুলা। সাইদ বলল, এইগুলো আপনি আপনার কাছে রাখেন, যা খরচ করা ইচ্ছা করেন এই টাকাগুলো আপনাকে দিলাম আমি। বৃদ্ধ মানুষটা বলল, এত টাকা আমি কি করব? সাইদ বলল, যা ইচ্ছে তাই করেন। বাইরে দেখি সন্ধ্যা হয়ে গেছে। গ্রামে রাত হলে সব কিছু নীরব হয়ে যায়। ওনারা দেখলাম বাইরে বারান্দায় মেঝেতে শুয়ে আছেন। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি কে জানে। এমন সময় মনে হলো জামাটা ভিজা ভিজা লাগছে, বুকের উপর কেউ মনে হয় আছে। গরম একটা ভাব পাচ্ছি। শুনেছি গ্রামে নাকি ভূত থাকে, তাহলে এটা কোনো ভূত নাকি? ভয়ে ভয়ে চোখ খুলতেই অবাক। আদ্রিতা, এখানে এটা কি কোনো স্বপ্ন নাকি সত্যি? স্বপ্ন তো হতে পারে না। এটা চুপচাপ চোখ বন্ধ শুয়ে আছি, কেন জানি মনে হলো ওর সাথে কথা না বলাটাই বেটার। বাইরে আকাশ ভরা তারা আর ঘরের দেওয়ালগুলা বাঁশের আর কাশফুলের কাশি দ্বারা বানানো, অবশ্য অনেকটা ফুটও আছে, ওইটা দিয়ে বাইরে দেখা যায়। একটা সময় আর নিতে পারছিলাম না। ওজন একটু নড়িচড়ে উঠতেই আদ্রিতা জেগে উঠল। মেয়েটার দিকে তাকাতে সব রাগ অভিমান কেন জানি নিজের অজান্তে কেটে গেল। চোখগুলা লাল করে ফেলেছি, এখনও চোখের কোণে পানি লেগে আছে। কিছু বলবার মতো শক্তি শরীরে নেই, উঠে বসবো এমন অবস্থাতেও নেই। আদ্রিতা, আপনি এখানে আর আমি আপনাকে কোথায় কোথায় খুঁজলাম, কিছু বলছেন না কেন? রুমে কথার আওয়াজ শুনে বৃদ্ধ মহিলাটা রুমে এসে
কি করছেন আপনি? মানুষটা অসুস্থ, কথা বলতে পারছে না, তার উপর আপনি আপনি না ওনার বউ, তাহলে এমন করছেন কেন? আদ্রিতা: সেটা আপনি বুঝবেন না। বৃদ্ধ মহিলা: দেখো মা, আমি তোমার বয়স পার করে এসেছি, আর তুমি কেমন বউ যে স্বামীর অ্যাক্সিডেন্টের খবর আজকে জানলা? এমন বউ থাকার চেয়ে না থাকাই ভালো। আদ্রিতা: বৃদ্ধ মহিলাটার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। সত্যি তো, আমি কেমন বউ? আসলেই আমি হয়তো স্বার্থপর। সাইদ: গলাটা কেন জানি শুকায় যাচ্ছে। বিছানার উপর একটু কষ্ট করে উঠে বসে মহিলাটাকে পানি খাওয়ার ইশারা দিতেই উনি পানি নিয়ে এসে খাইয়ে দিয়ে বাইরে চলে গেলেন। আদ্রিতা: এত রাগ অভিমান আমার উপর? চলে যাচ্ছি আমি। সাইদ: চলে যাচ্ছিল এমন সময় পেছন থেকে হাতটা ধরে। কোথায় যাচ্ছ এত রাতে? যাওয়ার হলে কাল সকালে যেও। আদ্রিতা: আপনি কেন করছেন আমার সাথে এমন? আমার কি অপরাধ? আমি তো এমন জীবন চাইনি। এটা কি বেঁচে থাকা হলো? সাইদ: সময় আসলে সব ঠিক হয়ে যাবে। আদ্রিতা: সময়ের দরকার নেই, আমার আপনাকে হলেই হবে। সাইদ: আমি চাইলেও সেটা সম্ভব না। তবে তুমি যদি চাও, একটা উপায় আছে, বাড়ি ছেড়ে আমার সাথে থাকতে পারো। আদ্রিতা: আমি সেটাতেও রাজি আছি। এভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এখন মোটামুটি কিছুটা সুস্থ। হঠাৎ আজকে বাসায় এসে আমার ঢুকতেই দেখলাম নীলা আমাকে দেখে দরফর করে বিছানা থেকে নিচে কি যেন একটা লুকিয়ে ফেলল। সাইদ: নীলা, তোমার সাথে কথা আছে। নীলা: বলো। সাইদ: একটু পানি এনে দাও তো, গলা শুকিয়ে গেছে। নীলা: পারবো না। সাইদ: আমি যে রুম থেকে বের হলাম অমনি দেখি বিছানা থেকে কয়েকটা কাগজ আলমারির পেছনে লুকিয়ে রাখলো। অনেকটা কৌতূহল জাগলো মনে, আসলে কি ওগুলা? তারপর রুমে এসে কিছু কথা বলে অপেক্ষা করতে লাগলাম নীলা গোসলে যাওয়ায়। দুপুরে যেমনি গোসলে গেছে অমনি কাগজগুলো বের করে দেখলাম সব আমার সাথে চুক্তির কাগজ। দেখে তো মেজাজ খারাপ হয়ে গেল। একটানে সব ছিঁড়ে ফেলে দিতেই মনে পড়লো, হায় রে, কী করলাম! তখনই ছেঁড়া কাগজগুলো নিয়ে বাইরে এসে সেম টু সেম কাগজ বানিয়ে নিয়ে, তবে এই কাগজের চুক্তি আলাদা। তারপর সাইন করে বাসায় গিয়ে রাত হওয়ার অপেক্ষা করলাম। রাত 1টা দেখলাম ঘুমিয়েছে। আমি আস্তে করে যে কাগজগুলো রেখে দিলাম। তবে যতটুকু বুঝতে পারছি এ টাকার লোভে এসেছি। এবার খেলা হবে। পরের দিন: নীলা, তুমি কি বিয়ে করবা না? আর কত অজুহাত দিবা? সাইদ: ওয়েট ওয়েট, বিয়ে তো কালকেই করব। আজকে শপিং টপিং করো। নীলা: সত্যি তো? সাইদ: নীলা, কালকে বিয়ে হলে তো আমারই সর্বনাশ হবে, মনে মনে বলল। সাইদ: তবে চুক্তি অনুযায়ী বিয়ের আগে তুমি আমাকে 5 কোটি টাকা যৌতুক দিবা। নীলা: পাগল নাকি? চুক্তিতে কি লেখা আছে জানো না? বিয়ের পর এই বাড়ি প্লাস তোমার 80% সম্পদের মালিক আমি। সাইদ: ও আচ্ছা, মনে ছিল না। পরবর্তীতে কিন্তু সত্যি বদল হবে না। নীলা: একটা খটকা লাগছে, কিন্তু প্ল্যান আছে নাকি? তখনই ওর ফোন। সাইডে গিয়ে কি হয়েছে বলো। কাজ কত দূর আর কত সময় নেবে? নীলা: আর একটা দিন, কাল বিয়ে। বাহ, তুমি এক কাজ করো, কাগজগুলো আমাকে দাও। আমি বিয়ের পরে যেয়ে দেখো কেমনে ওদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করি। এইটাই আমার হবে বড় প্রতিশোধ। নীলা: আচ্ছা, রাতে নদীর পাশে বটগাছের তলায় এসো। ওকে। সাইদ: বুঝতে বাকি রইল না এটাকে। তবে তুমি যেই হও, এবার কিছু একটা হবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আদ্রিতা: তুমি কি করতে যাচ্ছ? আমার কিন্তু খুব ভয় করতেছে। সাইদ: তুমি দেখিয়ে যাও না শেষটা। আদ্রিতা: পেটে ব্যথা করছে খুব। সাইদ: কোথায় দেখি? আদ্রিতা: এখানে। সাইদ: বাবুটা নড়তেছে মনে হয়। আদ্রিতা: তারপর রাত গড়িয়ে দিন, সকাল গড়িয়ে দুপুর। বিকেল হতে হতে দেখি নীলা কি একটা জঘন্য সেজে বসে আছে। আমি আগেই পুলিশে সব জানিয়ে রেখেছি। বিয়ে হতে আর কিছুক্ষণ বাকি। এমন সময় মিস্টার আলতাফ সাহেবের আগমন। ডেভিল ইজ ব্যাক। ঠিক তখনই মিস্টার আলতাফ: আলতাফ, আমি কাল হয়ে ফিরে এসেছি তোমার জীবনে। সাইদ: ও তাই নাকি? আলতাফ: এখন শুধু দেখিয়ে যাও আমি কি কি করতে পারি। সাইদ: কিছু করতে পারবে না তুমি। আমার আর তোমার নাম আলতাফও না, তুমি রাকিব। আলতাফ: কেমনে আমাকে চিনল? মনে মনে বলল। সাইদ: এখনও বিয়েটা হয়নি, কিন্তু বিয়েটা হওয়ার আগে আমার কিছু কথা শুনে নাও।
তোমাকে আমি সেদিনই চিনতে পেরেছিলাম, যেদিন তুমি নিজে ট্রাক দিয়ে ধাক্কা মেরেছিলে আমার গাড়িতে। তোমার মনে হয়েছিল আমি জ্ঞান হারিয়েছি। তখন আমার জ্ঞান ছিল। তখনই বুঝতে পেরেছিলাম এত বড় খেলটা আড়াল থেকে কে খেলতেছে। এই নীলার মতো একটা মেয়ে এমন খেলা কখনো খেলতে পারে না। রাকিব, আফসোস, এখন অনেক দেরি হয়ে গেছে। এই কাগজগুলো দেখতেছ? সাইদ হা হা করে হাসি দিয়ে, আমি তো দেরি এজন্য করতেছিলাম যে তুমি কখন আসবে। ভালো কথা, ওই কাগজে কি লেখা আছে ভালো মতো পড়ো। রাকিব, কাগজটা খুলতেই দেখলাম সাইদকে বিয়ের পর আমি আমার ভাই আলতাফ যৌতুক হিসেবে 5 কোটি টাকা দিব এবং দিনমোহর হবে 1 লাখ, কারণ আমি তাকে ভালোবাসি। এই সত্য রাজি হইয়া আমি নীলাদ্রি আক্তার নীলা এই কাগজে স্বাক্ষর করলাম। রাকিব, এত বড় ধোঁকা? নীলা, এই বিষয়ে সত্যি আমি কিছু জানি না। রাকিব, আসল কাগজটা দাও নীলা, এখনও সময় আছে। নীলা, সত্যি আমি জানি না কোনো কিছু। সাইদ, কে কার জালে ফেসে গেল, খেলা তো এখন শুরু হবে। সেই সময় পুলিশ ভেতরে চলে আসলো। সাইদ, এদের দুজনকে অ্যারেস্ট করেন। পুলিশ, এই আলতাফ সাহেবের অনেক দরকার, আমাদের জেলে মজা বোঝাচ্ছি। টানতে টানতে দুজনকে নিয়ে গেল। তখনই আদ্রিতা দৌড়ে এসে, আদ্রিতা, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম তুমি জানো, আমার মনে হচ্ছিল এই বুঝি বিয়েটা হয়ে গেল। সাইদ, হয়নি তো, আর হবেও না। আদ্রিতা, আপনি কিন্তু এখনও আমাকে ঘটনাটা বলেননি। সাইদ, আসলে ওই দিন কাজের চাপ ছিল প্রচুর, আর নীলা কয়েক লাখ টাকার কাপড় নেবে বলে একটা ফাইল দেয়। প্রথম কয়েকটা পেজ পড়লাম, ঠিকঠাক সব, কিন্তু তখন মাথাটা খুব ধরেছিল, বাকিগুলা পড়িনি। অমনি স্বাক্ষর করে দিছি, কিন্তু ভিতরে যে এত শয়তানি বুদ্ধি কে জানতো। এরপর আমাদের দিনগুলো ভালোই কাটতে লাগলো। এরপর আমাদের সংসারে ফুটফুটে মেয়ে আসলো। আল্লাহর রহমতে সুখে শান্তিতে আমাদের দিন কাটতে লাগলো।